স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এই ফেনল অ্যান্ড ডেরিভেটিভস এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। তো এই চ্যাপ্টারে আর যে সমস্ত রিয়াকশানগুলো পড়তে হবে সেগুলো আর চারটে রিয়াকশান। তাদের মধ্যে প্রথম রিয়াকশানটা হচ্ছে হবেনহস রিয়াকশান। ওকে, হবেনহস রিয়াকশান। তো এই রিয়াকশানটাতে কি হয়, এই রিয়াকশানটাতে ফেনোলিক কম্পাউন্ডের সাথে যদি একটা নাইট্রাইল যৌগ রিয়াকশান করে, সেই রিয়াকশানের ফলে একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়, যে কার্বনিল কম্পাউন্ডটা ওই ফেনোলিক যৌগের সাথে অ্যাটাচ থাকে। তো ইন দিস রিয়াকশান আর নাইট্রাইল মানে হচ্ছে কার্বন ট্রিপল বন্ড এন, ঠিক আছে। তো এই নাইট্রাইল reacts with a phenolic compound to produce aromatic carbonyl compound. তো রিয়াকশনটা হবে ইন প্রেজেন্স অফ আ লুইস অ্যাসিড, ঠিক আছে। তো যদি আমরা এইরকম একটা ফেনোলিক কম্পাউন্ড নিয়ে থাকি, এই কম্পাউন্ডটার নাম আমি তোমাদের প্রথমের দিনেই পড়িয়েছিলাম, এটা হচ্ছে ফ্লোরোগ্লুসিনল। ওকে। তো এই কম্পাউন্ডটা যখন অ্যাসিটোনাইট্রাইলের সাথে রিয়াকশন করবে, এটা একটা নাইট্রাইল কম্পাউন্ড, এটাই বেসিক্যালি একটা সাবস্ট্রেট এই রিয়াকশনটা, আর ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড, ওকে, অ্যান্ড HCl। জিঙ্ক ক্লোরাইডটা এখানে লুইস অ্যাসিড, এবং রিয়াকশনটা যদি আমরা 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যারি আউট করি, তাহলে এই ফ্লোরোগ্লুসিনলের যে কোনো একটা, সবই তিনটে যে ভ্যাকেন্ট পজিশনগুলো আছে না, এই 1 2 3, এই তিনটে পজিশন তো সবই ইকুইভ্যালেন্ট, সেম পজিশন বেসিক্যালি। তো যে কোনো একটা পজিশনে রিয়াকশনটা হবে। তো এই যে কম্পাউন্ডটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইমিন কম্পাউন্ড, সরি আই হবে, IMINE, ওকে, ইমিন, ওকে। অ্যান্ড এটা একটা ইন্টারমিডিয়েট এই রিয়াকশনটাতে। এই ইন্টারমিডিয়েটটাকে যদি আমরা ওয়াটার দিয়ে রিফ্লাক্স করি, তাহলে কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হবে। COCH3, ওকে। তো এখানে বেসিক্যালি এই CH3 আর এই CH3 গ্রুপটা এই CH3 গ্রুপ। তো যদি তোমরা এখানে R নিয়ে থাকো, তো এখানে COR হয়ে যাবে। তো মেকানিজমটা কি দাঁড়াচ্ছে এরকম, দেখো, আমাদের যখন আমরা লুইস অ্যাসিড দেব একটা নাইট্রাইল কম্পাউন্ডে, সেই নাইট্রাইল কম্পাউন্ড কিন্তু এই লুইস অ্যাসিডের সাথে একটা ইন্টারঅ্যাকশন করবে।
এক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড ইউজ করেছি, লুইস অ্যাসিড। তো এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে না, এই লোন পেয়ারটা পার্শিয়ালি এই জিঙ্ক ক্লোরাইডের ডি অরবিটালে ডোনেট করা হয়, তা মানে এই একটা ইন্টারাকশন থাকে। তো তারপরে এই ইন্টারাকশন করার ফলে বুঝতেই পারছো এই কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাবে, কারণ এখানে তোমার ইলেকট্রনটা চলে গেল না কিছুটা পরিমাণ, তার জন্য এটার উপর একটা ডেল্টা প্লাস ক্রিয়েট হবে, ডেল্টা প্লাস, আর এখানে একটা ডেল্টা মাইনাস থাকবে, বুঝতে পেরেছো? তো যখন এই ডেল্টা প্লাসটা ক্রিয়েট করবে তখন ফ্লুরোগ্লুসিনল থেকে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয়ে থাকবে। তো যে কোনো একটার সাথে তোমরা এরকম ইলেকট্রন ঘুরিয়ে দেখাতে পারো, এইটা এসে এই কার্বনিল মানে ইলেকট্রন আসছে না, যেদিকে অ্যারো দিচ্ছি ওইদিকে ইলেকট্রনটা মুভ করছে। তো এই ডেল্টা প্লাস আছে, তাই এই কার্বনের সাথে ইলেকট্রনটা এসে অ্যাটাচ হলো এবং এইরকম ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তাতে করে কি হলো, মাইনাস জিঙ্ক ক্লোরাইড যদি আমরা করে দিই এবং একটা এইচ প্লাস দিই, সেই এইচ প্লাসটা HCl ব্যবহার করেছি, এই সেখান থেকে আসবে, তাতে করে ইমিন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজম। OH প্লাস, এক্ষেত্রে একটা হাইড্রোজেন থাকবে আর H CH3। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা। আর এদিকে ফেনল, এদিকে সরি আমি ভুল জায়গাতে দিয়ে ফেললে ফেনলটা, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন, আর এইখানে ফেনল, ফেনলিক OH, আর এখানে OH। ওকে, তো এবারে আবার রিঅ্যারোমেটাইজেশন হয়ে যাবে, রিঅ্যারোমেটাইজেশন হয়ে এইরকম একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হবে। OH OH OH, এই হলো তোমার ইন্টারমিডিয়েট ফরমেশন। এই পজিশনে তুমি যদি এটাকে ওয়াটার দিয়ে রিফ্লাক্স করো, সেই ওয়াটার এখানে এই কার্বনিল ইমিন কার্বনে অ্যাটাক করবে এবং ইমিন কার্বনে অ্যাটাক করার পরে যে NH মাইনাসটা ক্রিয়েট হবে, সেই NH মাইনাসটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রোটন তুলে নেবে। ওকে, তো ফাইনালি যেটা দাঁড়াবে, এটা করার পরে OH ওকে, আর এখানটায় একটা আনস্টেবল যৌগ তৈরি হলো NH2CH3। ক্লিয়ার হলো? এই NHটা একটা H প্রোটন নিয়েছে, তার জন্য NH2 হয়ে গেল। ওকে, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, এখান থেকে খুবই সহজে অ্যামোনিয়া রিলিজ হয়ে যাবে। তো অ্যামোনিয়া রিলিজ হয়ে গেলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট OH OH OH, আর এখানে COCH3, কার্বনিল তৈরি হয়ে গেল না, C ডাবল বন্ড O COCH3। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি দাঁড়ালো, এখানে দেখো আমরা স্টার্ট করেছি ফ্লুরোগ্লুসিনল, ফ্লুরোগ্লুসিনলের জায়গাতে যে কোনো একটা ফেনোলিক OH থাকলেই হবে এবং তাতে করে
তুমি যদি একটা নাইট্রাইল যৌগ ব্যবহার করো CH3C ট্রিপল বন্ড N, এখানে আমরা অ্যাসিটোনাইট্রাইলটা ব্যবহার করেছি, এখানে আর ব্যবহার করলেও কিন্তু একই একই রকম রিয়াকশনটা হবে। সেক্ষেত্রে CH3 জায়গাতে আর গ্রুপ এসে যাবে এখানে এবং এখানে, ঠিক আছে। প্রথমে একটা ইমিন ইন্টারমিডিয়েট তৈরি হবে, তারপরে সেটা আবার ওয়াটারের সাথে রিয়াকশন করে হাইড্রোলিসিস হয়ে যাবে, হাইড্রোলিসিস হওয়ার পরে কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। তো বেসিক্যালি আমরা এই রিয়াকশনটাতে একটা COCH3 গ্রুপ ইনসার্ট করলাম ফ্লুরোগ্লুসিনল বা একটা ফেনোলিক কম্পাউন্ডের ক্ষেত্রে। তো রিয়াকশনটার নাম, এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, তোমাদের সিলেবাসেও আছে। রিয়াকশনটার নাম হচ্ছে হাভেনহোস রিয়াকশন। তো সেকেন্ড, আজকে তো ফার্স্ট রিয়াকশনটা আমরা পড়িয়ে দিলাম, সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে শর্টে বাউম্যান রিয়াকশন। SCHOTTEN, শর্টে বাউম্যান রিয়াকশন। শর্টেন বাউম্যান রিয়াকশনটাতে কি হয়, এটা একটা এস্টারিফিকেশন রিয়াকশন। দিস ইজ অ্যান এস্টারিফিকেশন রিয়াকশন। কেমন এস্টারিফিকেশন রিয়াকশন? যদি তুমি ফেনল নাও, ওকে, এবং তাতে ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, কি হবে, ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইডের দেওয়ার ফলে এটা একটা ফিনোলেট সল্ট তৈরি হয়ে যাবে, সোডিয়াম ফিনোলেট, ঠিক আছে। এরপরে এর সাথে একটা যদি অ্যাসিড ক্লোরাইড দেওয়া হয়, লেটস সে PHCOCl, ওকে, যে কোনো টাইপের অ্যাসিড ক্লোরাইড দিলে এই নেগেটিভ চার্জটা মানে ফেনোলেট আয়নটা এইভাবে রিয়াকশনটা করবে, দিয়ে ক্লোরাইডটাকে বের করে দেবে। তো ক্লোরাইডটা বেসিক্যালি তোমার সোডিয়াম ক্লোরাইড হয়ে বেরিয়ে যাবে, তাই না? এখানে সোডিয়াম প্লাস থাকবে আর এখানে ক্লোরাইড মাইনাস সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, এবং যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা হচ্ছে এটা, এটা একটা এস্টার, ফিনাইল বেনজয়েটের নাম, ওকে। তো এবারে কথাটা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি আগের দিন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পড়িয়েছিলাম। তো হঠাৎ করে তোমাদের মনেই হতে পারে যে এই কার্বনটা এই নেগেটিভ চার্জটা ঘুরে এসে কেন আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হলো না। তো এইটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয় না এই রিয়াকশনটাতে, এটা তোমাদের মনে রাখতে হবে। মানে তোমরা ভুল করে এই রকম পজিশন, এই অর্থ বা প্যারা পজিশনে কিন্তু COPH-টাকে অ্যাড করবে না, কারণ এখানে তোমার এই বেঞ্জাইল ক্লোরাইডটা কিন্তু তোমার একটা ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করে কখনো কখনো, কিন্তু পার্টিকুলারলি এই ফিনোলেটের সাথে এটা ফিনোলিক অক্সিজেন দিয়েই রিয়াকশনটা হবে। এরপরে আমরা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন দেখব, পুনর্বিন্যাস বিক্রিয়া। তো সেটা নাম হচ্ছে, প্রথম দুটো দেখবো আমরা, এইরকম দুটো রিয়াকশন। তার প্রথম রিয়াকশনটা হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। বাংলাতে বললে ফ্রাইস পুনর্বিন্যাস। তো এই বিক্রিয়ায়
অ্যাসাইল ফিনল সৃষ্টি করা হয়। এখানে একটা লুইস অ্যাসিড বিক্রিয়াতে ইউজ করা হয়, সেই বিক্রিয়ার ফলে অ্যাসাইল ফিনল সৃষ্টি হয়। It produces acyl phenol. এই পুনর্বিন্যাসে অ্যাসাইল ফিনল তৈরি করা হয়। তাহলে রিঅ্যাকশনটা কেমন আমি একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইরকম একটা এস্টার নিলে OCO আর তোমরা যদি এই এস্টারটা নিয়ে এতে একটা লুইস অ্যাসিড দাও, লুইস অ্যাসিড কি হতে পারে, কি ব্যবহার করা যেতে পারে এই রিঅ্যাকশনটাতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে, অর বোরন ট্রাইফ্লুরাইড ব্যবহার করা যেতে পারে, অর টাইটেনিয়াম ক্লোরাইড। এরা সবাই কিন্তু লুইস অ্যাসিড, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, অথবা এসেনশিয়াল ফর ব্যবহার করলে এই যে তোমার অ্যাসাইল গ্রুপ, এই অ্যাসাইল গ্রুপটা অর্থ অথবা প্যারা পজিশনে অ্যাড হয়ে যাবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং এই ইউনিটটা এখানে ট্রান্সলোকেট হয়ে যাবে আইদার অর্থ পজিশনে অর প্যারা পজিশনে। তাহলে বিক্রিয়াটা কেমন ভাবে হয় একবার দেখিয়ে দিই, কৌশলটা কেমন, মেকানিজমটা। মেকানিজমটা প্রথমে এই যে লুইস অ্যাসিড সেটা এসে কোঅর্ডিনেট করে একটা অক্সিজেনের সাথে। তো যখনই এইরকম ভাবে এইভাবে তোমার কোঅর্ডিনেট করবে, তখন এইখানটায় তৈরি হবে একটা প্লাস, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ওপর একটা মাইনাস চার্জ তৈরি হয়ে গেল। এরপরে কি হবে, এই তো অক্সিজেনটা, এটা কার্বনিল অক্সিজেন, তো এটার উপর দুটো লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার অফ ইলেকট্রন এইভাবে মুভ করবে এবং এই যে কার্বন অক্সিজেন বন্ডটা আছে এটা ক্লিভ করে দেবে। তাতে সেটা করার ফলে কি হবে, ও আর এখানে তোমার এটা এরকমই থাকবে, প্লাস AlCl3টা থাকবে, তাই তো? সেই AlCl3টা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর একটা মাইনাস চার্জ থাকবে, ওকে। আর এর সাথে কি তৈরি হবে, এই যে কম্পোনেন্ট যেটা ভেঙে গেল, এই অ্যাসাইল কম্পোনেন্টটা থাকবে। এবং এই অ্যাসাইল কম্পোনেন্টের এইখানে পজিটিভ চার্জটা তৈরি হয়ে থাকবে, ওকে। কারণ অক্সিজেনটা 3টে বন্ড, কার্বন তো 4টে বন্ডই আছে, অক্সিজেনের উপর প্লাস চার্জটা থাকবে, ওকে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। এইভাবে প্যারা পজিশনে হতে পারে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আবার তোমার এইভাবে অর্থ পজিশনেও হতে পারে। এটা হচ্ছে তোমার প্যারা পজিশনে রিঅ্যাকশনটা ঘটলো, প্যারা পজিশনে রিঅ্যাকশনটা ঘটলো এবং একটা প্রোটন বেরিয়ে যাবে, অ্যারোমেটাইজেশন হয়, রিঅ্যারোমেটাইজেশন, তাতে করে
এবং তুমি যখন এটাকে H3O+ দিয়ে দেবে, এই COR গ্রুপটা এই প্যারা পজিশনে চলে এলো। তো সিমিলারলি রিয়াকশনটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে অর্থ পজিশনেও হতে পারে। অর্থ পজিশনে হওয়ার ফলে কি হবে, একটা প্রোটন রিলিজ করে যাবে, রিঅ্যারোমেটাইজেশন হয়ে গেল। তার ফলে এইখানে আমি কি আঁকলাম, এটা তো একদম ভুল এঁকেছি। এক্ষেত্রে এখানটা এটা সিঙ্গেল বন্ড হবে, ওকে, সিঙ্গেল বন্ড হবে, একদম ভুল এঁকেছি আমি এখানটায়। তারপরে H3O+ দিলে এটা হয়ে গেল, অলরাইট। তো অর্থ পজিশনের ক্ষেত্রেও সেরকমই হবে, COR অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে মাইনাস থাকবে, ওকে। তো এটা যখন আবার এই মাইনাস চার্জ, এটা আবার যখন অ্যাসিডিফাই করা হবে, অ্যাসিডিক ওয়ার্কআপ করা হবে, তখন অর্থ অ্যাসাইল ফিনল তৈরি হয়ে গেল। বোঝা গেল? জাস্ট একটা মানে মেকানিজমটা মনে রাখার খুবই সহজ উপায়। যখন তোমার এই অ্যাসাইল গ্রুপটা আছে, মানে অ্যাসাইল গ্রুপ বলতে একটা কার্বনিল আর তার সাথে একটা আর গ্রুপ অ্যাটাচড, যখন সেটা অ্যাসিডিক মিডিয়ামে দেওয়া হবে, লুইস অ্যাসিড মিডিয়ামে, তখন এই কম্পোনেন্টটা খুলে এইখানে জুড়ে অর্থ পজিশনে জুড়তে পারো অথবা প্যারা পজিশনে জুড়তে পারো। এটা হচ্ছে প্যারা পজিশনের জোড়ার প্রোডাক্ট, আর এটা অর্থ পজিশনের জোড়ার প্রোডাক্ট, ঠিক আছে। তো যেহেতু এই লুইস অ্যাসিডগুলো কার্বনিল বা এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে জুড়ে থাকে, তো তোমরা বুঝতেই পারছো এটা যেমন স্টার্টিং মেটেরিয়ালের সাথে অ্যাসোসিয়েশন থাকবে লুইস অ্যাসিডের, তেমন করেই এটা কিন্তু প্রোডাক্টের সাথেও ওই লুইস অ্যাসিডের অ্যাসোসিয়েশনটা থাকবে। যতক্ষণ না রিয়াকশন কমপ্লিট হয়ে তুমি ওয়ার্ক আপ করছো ততক্ষণ এই অ্যাসোসিয়েশনটা থাকবে। তার জন্যই এখানে লুইস অ্যাসিডটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এক্সেস লুইস অ্যাসিড is used in this reaction as it coordinates with both the starting material মানে হচ্ছে আমাদের এই এস্টার, with both the starting material and the products, তার মানে যেহেতু এই প্রোডাক্টস গুলো তৈরি হবে, এর সাথে লুইস অ্যাসিডটা এনগেজ হয়ে থাকবে, আবার রিয়াকশন করার জন্য সাবস্ট্রেটেও দরকার, তার জন্য এক্সেস পরিমাণ লুইস অ্যাসিড ব্যবহার করা হয়। লুইস অ্যাসিডগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড বা টাইটেনিয়াম ক্লোরাইড বা টিন স্ট্যানিক ক্লোরাইড এরকম টাইপের হতে পারে। তো এরপরে যে রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট। এটা তোমাদের সিলেবাসে আছে, মানে সব রিঅ্যাকশনগুলি তোমাদের সিলেবাসে আছে, তাই পড়াচ্ছি। এক্ষেত্রে কি হয়, এটা বেসিক্যালি একটা পুনর্বিন্যাস রিঅ্যাকশন অফ অ্যালাইল ভিনাইল ইথার। রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যালাইল ভিনাইল ইথার। ব্যাপারটা কি, একটা ইথার মানে হচ্ছে একটা অক্সিজেন থাকবে আর তাতে দুদিকে দুটো সাবস্টিটিউয়েন্ট থাকবে, ওকে। তো এখানে দুটো সাবস্টিটিউয়েন্টের মধ্যে একটা হচ্ছে ভিনাইল সাবস্টিটিউশন, এটা হচ্ছে ভিনাইল, আর একটা হচ্ছে অ্যালাইল সাবস্টিটিউশন থাকবে।
এইটা হচ্ছে অ্যালাইল। ওকে, তো এই অ্যালাইল আর ভিনাইল যখন একটা অক্সিজেনের দুই দিকে লেগে থাকবে, তখন সেই কম্পাউন্ডগুলোকে যদি তুমি হিট করো, তখন এই টাইপের রিঅ্যারেঞ্জমেন্ট হবে। সরি, এটা আমি ভুল করছি। এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 1 2 3 4 5, 5 কার্বন হয়ে গেল। তো এই টাইপের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এটাই ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। তো কেন আমি এই ফেনলিক এই ফেনল চ্যাপ্টারটাতে পড়াচ্ছি, তার কারণ এটা খুব সুন্দরভাবে ফেনলের সাথে হয়, ফেনলিক কম্পাউন্ডগুলোর সাথে। দেখো এখানেও সিচুয়েশনটাও কিন্তু সেম। এখানে একটা অ্যালাইল গ্রুপ আছে, এটা আবার এটা একটা ভিনাইল গ্রুপ হিসেবে কনসিডার করতে পারো। তাহলে যখন হিট করবে ওই টাইপের রিঅ্যারেঞ্জমেন্টই হবে। তার ফলে যা তৈরি হলো সেটা হচ্ছে ওকে, এটা তো একটা আনস্টেবল কম্পাউন্ড। এখান থেকে খুব সহজেই রিঅ্যারোমেটাইজেশন হবে। রিঅ্যারোমেটাইজেশন কেন হয়? কারণ অ্যারোমেটাইজেশন এনার্জিটা একটা স্টেবিলাইজিং এফেক্ট, ঠিক আছে? তো সেই কারণে যদি কখনো সুযোগ থাকে কম্পাউন্ডের মধ্যে অ্যারোমেটাইজ হওয়ার, তাহলে অ্যারোমেটাইজেশন হয়ে যায়। এটা খুবই ফাস্ট প্রসেস। ওকে, দেখো এখানে অর্থ পজিশনে এসে এই যে অ্যালাইল গ্রুপটা এসে অর্থ পজিশনে বসলো, ঠিক আছে? যদি অর্থ পজিশন ব্লক থাকে তখন কি হবে? তখন প্যারা পজিশনে চলে যাবে। কিভাবে যায় প্যারা পজিশনে? কারণ দেখতেই পাচ্ছ যে এই যে অ্যালাইল গ্রুপটা এই প্যারা পজিশনের কাজ পর্যন্ত আসতে পারবে না অ্যাট ওয়ান শট, ঠিক আছে? অনেকটা ডিস্টেন্স বেশি, তার জন্য ওকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। when ortho position remains occupied, the allyl group migrates to the para position. কেমন করে হয় দেখাই। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে দুটো অর্থ পজিশন ব্লক থাকতে হবে। দুটো অর্থ পজিশন যখনই ব্লক থাকবে তখন রিয়াকশনটা হবে যে প্রথমে অর্থ পজিশনে অ্যালাইল গ্রুপটা মাইগ্রেট করলো,
এবারে এখানে এই মিথাইল গ্রুপটা ভেঙে অ্যারোমেটাইজ হওয়ার এই পসিবিলিটিটা না খুবই ডিফিকাল্ট। মানে সিস্টেমটা অ্যারোমেটাইজ হবে যদি তুমি ভাবো এইরকম ভাবে মিথাইল গ্রুপটাকে ভেঙে দেবো দিয়ে আবার সিস্টেমটাকে অ্যারোমেটাইজ করে দেবো তাহলেই তো হয়ে গেল, কিন্তু এই ব্যারিয়ারটা খুব হাই। মানে cleavage of methyl group is very difficult. ওকে, তো এইটা না হয়ে সিস্টেমটা আরেকবার ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কেমন হবে? এইটা তো হবে না, আমি ক্রস করে দিই। এইটা না হয়ে সিস্টেমটা আরেকবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে সিস্টেমটাতে এইভাবে। তাহলে কি দাঁড়াবে? ওকে, এইবারে এই প্রোটনটাকে পাওয়া গেছে, এ তো সহজেই রিলিজ করে দেবে সিস্টেম। তার ফলে রিলিজ করলেই অ্যারোমেটাইজেশনটা হয়ে যাবে। প্রোটন ভেঙে অ্যারোমেটাইজেশন করাটা খুবই সহজ, কিন্তু একটা মিথাইল গ্রুপ ভেঙে অ্যারোমেটাইজেশন করার সিস্টেমকে খুবই ডিফিকাল্ট, হয় না ইউজুয়ালি। তাহলে তোমরা দেখতে পেলে যে এই অ্যালাইল গ্রুপটা কিন্তু মাইগ্রেট হয়ে প্যারা পজিশনে এলো। প্যারা পজিশনে আসার জন্য তাকে একবার অর্থ পজিশনে ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, তারপরে ফার্দার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে সে প্যারা পজিশনে এসেছে। তো আমি তোমাদের ফেনোলিক কম্পাউন্ডের আর কিছু রিয়াকশন দেখিয়ে দিই যেগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়ে থাকে এবং তোমাদের সিলেবাসেও আছে। এই রিয়াকশনগুলো একটু মনে রাখতে হবে। যেমন ধরো ফেনোলিক কম্পাউন্ড নিলে তাতে যদি তুমি CrO3 দাও, ক্রোমিক অক্সাইড, তাহলে অক্সিডেশন রিয়াকশন হবে। অক্সিডেশন রিয়াকশন হয়ে এই কম্পাউন্ডটি তৈরি হবে, ঠিক আছে। আবার তুমি যদি ফেনোলিক কম্পাউন্ডে জিঙ্ক দিয়ে হিট করে দাও তাহলে বেনজিন হবে। এই রিয়াকশনটায় বেনজিন তৈরি হবে, এই ফেনোলিক OH-টা দূর হয়ে যাবে। আবার তুমি যদি এতে নিকেল আর হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন করো, রিডাকশন হয়ে যাবে পুরো সিস্টেম, কিন্তু ফেনোলিক OH-টা থেকে যাবে, সাইক্লোহেক্সানল তৈরি হয়ে যাবে। ওকে, আবার তুমি যদি এতে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে মিথাইল CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড দাও তাহলে এস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে এবং সেটা এই অক্সিজেনের সাথে হবে। আবার এতে যদি PCl5 এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করো তাহলে ফেনোলিক OH এর OH-টা হেঁটে গিয়ে ওখানে ক্লোরিন তৈরি হবে, ক্লোরোবেনজিন। ওকে, আবার তুমি যদি এতে জিঙ্ক ক্লোরাইড দাও ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, ওকে, তাহলে ফেনোলিক OH-টা OH গ্রুপ হেঁটে গিয়ে NH2 হবে।
ওকে, এতে যদি আয়রন ক্লোরাইড দাও, ফেরিক ক্লোরাইড, ফেরাস নয় ফেরিক, ওকে, তো ফেরিক ক্লোরাইড দিলে এইরকম টাইপের একটা কমপ্লেক্স তৈরি হয়। তিনটে ক্লোরাইড দিয়ে নিউট্রালাইজেশন হবে। তো এইটি একটি ভায়োলেট কালারের কম্পাউন্ড, ভায়োলেট কালার কমপ্লেক্স। ওকে, তো এই আরেকটা রিয়াকশন রয়ে গেছে, সেটা হচ্ছে NaOH দিলে কি হবে, সোডিয়াম ফেনোলেট হবে, তার সাথে যদি আমি CH3I দিই অ্যালকিলেশন হয়ে যাবে। CH3I বা যে কোনো টাইপের অ্যালকিল গ্রুপ দিলে OCH3 হবে। ওকে, এই হচ্ছে আমাদের ফিনল অ্যান্ড ইটস ডেরিভেটিভ কম্পাউন্ড নিয়ে যা যাবতীয় তোমাদের সিলেবাসে রয়েছে সেটা কমপ্লিট করা হলো 3টে লেকচার দিয়ে। এগুলো খুব ভালো করে পড়বে এবং কিছু প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞাসা করবে। ওকে।